আমি গতদিনে একটা ভুল করেছিলাম। বলেছিলাম যে সুত দন্তস্বয় দীর্ঘৌ ত, এটা একটা জাতি যারা সারথির কাজ করতেন। সাধারণত আমি বলেছিলাম সেখানে যে ব্রাহ্মণ কন্যার সঙ্গে যদি বৈশ্য পুরুষের বিবাহ হয়, কিন্তু ঘটনাটা হচ্ছে যেটা মনু বলেছেন এবং সেটাই সত্য, যে ক্ষত্রিয়াৎ বিপ্রকন্যায়াম সুতো ভবতি জাতিত, মানে ক্ষত্রিয় পুরুষ এবং ব্রাহ্মণ হচ্ছে কন্যা। এখন এই ব্রাহ্মণী যদি বিয়ে করে বসেন একজন ক্ষত্রিয় পুরুষ, তাহলে সেক্ষেত্রে তার যে ছেলে হবে তারা জাতিতে সুত জাতি হবেন, এটা মনুর বক্তব্য। যদিও সেটা নিয়ে আমি অনেক ভাবতাম, তখন বহুকাল আগের কথা বলছি, যে তাহলে কি এই সুত জাতীয়রা যারা ছিল, যারা মহাভারত বক্তা, তিনি একজন উগ্রশ্রবা সৌতি, ভাবা যায় না যে তিনি কি তাহলে এই যেমন অধীরথ সুতপুত্র রাধা গর্ভজাত কর্ণ বলছেন, তো এই লোকটা সারথ্যও করেছে। শুধু এটা শোনা যায় যে তিনি ধৃতরাষ্ট্রের সারথি ছিলেন এক সময়, এবং জাতিটা সারথিরই জাতি সুত। অথচ অধীরথ সুতপুত্রকে তো আমরা মহাভারতের বক্তা কিংবা কোনো পুরাণের বক্তা হিসেবেও জানি না। এরকম অনেক সুতই তো ছিলেন। কাজে জাতি ব্যাপারটা আলাদা। এই যে কথক ঠাকুর উগ্রশ্রবা সতী, এই ব্যাপারটা কিন্তু আলাদা। সেখানে প্রাচীন পুরাণগুলো, মহাভারতের যুগে কিংবা প্রাচীন পুরাণে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীতে যখন আমরা প্রথম রাজা পেয়েছি, রাজা, তার নাম হচ্ছে পৃথু। পৃথু, এই পৃথু কথাটারই দীর্ঘইকার দিলেই, অর্থাৎ কিনা স্ত্রীলিঙ্গ করলেই কিন্তু পৃথ্বী, তার মানে পৃথিবী। তিনি এই পৃথিবী তার স্ত্রী হিসেবেই গণ্য হয়েছেন। যেদিন পৃথু জন্মালেন সেদিনই পিতামহ ব্রহ্মা সোমযজ্ঞের যে আহুতি হচ্ছিল, সেখানে তিনি সুত এবং মাগধের সৃষ্টি করেন। মাগধ, মগধের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, কিন্তু মাগধ, মাইট বি মগধ অঞ্চলে তারা থাকতেই পারে, মানে ছিলেন হয়তো কখনো। কিন্তু এই যে মাগধ, এদের কাজ ছিল বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে, তৎকালীন দিনের রাজাদের ঘটনা কিংবা অন্যান্য ঘটনা যেগুলো ঘটছে, সেইগুলো সমস্ত নিয়ে এসে ঋষি বংশ, ঋষিরা কী করছেন না করছেন, সেই সমস্ত সংবাদ তারা নিয়ে এসে এই সুত জাতীয়, সুত মানে এটা কিন্তু ক্লাসিক সুত, এটা কিন্তু ওই জাতির সঙ্গে কোনো সম্পর্ক নেই, অর্থাৎ ক্ষত্রিয়র আর ব্রাহ্মণীর কোনো সম্পর্ক নেই। এই মানুষগুলোকে তারা কেটার করতেন, দিতেন। এই খবরগুলো নিয়েই কিন্তু আলটিমেটলি অনেক পুরাণ তৈরি হয়েছে। যেরকম সেটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছেন রোমহর্ষণ, যিনি পুরাণ সংহিতাগুলো, অর্থাৎ পুরাণ বিষয়গুলো কিন্তু তিনি প্রধানত উচ্চারণ করেছেন। যত পুরাণ আছে সেখানে আমরা রোমহর্ষণ সুতকে দেখতে পাব। যাই হোক, এই মাগধ এবং সুতদের ভগবান ব্রহ্মা বললেন যে তোমরা পৃথুর স্তুতি করো। এই যে স্তুতি করো, এই স্তুতি থেকেই কিন্তু আলটিমেটলি এই সুত যারা ছিলেন, যারা কথক ঠাকুর, তারা ওই রাজাদের কীর্তি সমস্ত বহন করতেন। তারা কথায় কথায় লোককে বলতেন, লোককে জানাতেন। আর মাগধরা তলায় তলায় যে নেটওয়ার্ক তাদের সেখান থেকে খবরগুলো সংগ্রহ করে দিতেন। যে কারণে মহাভারত এবং পুরাণগুলোর মধ্যে তাকে বলা হয়েছে পৌরাণিক। এবং আশ্চর্য লাগবে শুনলে, মহাভারত যখন দ্বিতীয়বার এবং প্রথমবার যখন উচ্চারণ করছেন যে উগ্রশ্রবা সৌতি রোমহর্ষণী, অর্থাৎ রোমহর্ষণ এই সুতের পুত্র, সেখানে বলা হচ্ছে কি লোমহর্ষণা পুত্র উগ্রশ্রবা সৌতি পৌরাণিক নৈমিষারণ্যে, অর্থাৎ পৌরাণিক। তার মানে সুত, এই যারা সুত কথক ঠাকুররা, তাদের
পৌরাণিক বলা হতো। উগ্রশ্রবা সৌতি যে মহাভারতটা বলছেন, হি ইজ কল্ড দ্য থার্ড এডিটর অফ মহাভারত। তিনি তৃতীয় বক্তা যিনি মহাভারত বলছেন, এবং যিনি দ্বিতীয় বক্তা, যিনি জনমেজয়ের যে সর্পযজ্ঞ সেখানে বলেছিলেন, মহাভারত বলেছিলেন ব্যাসের আজ্ঞাবশত, সেই তিনি তাঁরই বয়ানে মহাভারতের মধ্যে শান্তি পর্বে একটা কথা আছে, বৈশম্পায়ন উবাচ, বৈশম্পায়ন বলছেন, তিনি বলছেন বেদার্থান বেত্তু কামস্য ধর্মিষ্ঠস্য তপোনিধে গুরোর্মে জ্ঞাননিষ্ঠস্য হিমবৎ পাদ আসত। আমরা হিমালয়ের পাশে, হিমালয়ের কোনো সানুদেশের কোনো জায়গায়, সেখানে আমার গুরু ব্যাস ছিলেন। তিনি বেদার্থ, সমস্ত বেদের সমস্ত একেবারে সারাৎসার করে নিয়ে যিনি কৃত্বা ভারতমাখ্যানম, তিনি ভারতের অর্থাৎ মহাভারতের আখ্যান তপশ্রান্তস্য ধীমত, তিনি তপশ্রান্ত, অর্থাৎ তপঃ মানে কিন্তু তপস্যা নয়, তপঃ মানে কৃচ্ছ সাধন। মহাভারত ভাবনা করার যে কৃচ্ছ সাধন, সেটা করার পরে তিনি ক্লান্ত হয়ে গেছেন। শুশ্রূষাং তৎপরা রাজন কৃতবন্ত ভয়ন্তদা, আমরা তার অনেক শুশ্রূষা করতে আরম্ভ করলাম, যে আজকে মহাভারতের আখ্যান শেষ হয়েছে। হয়তো হি ওয়াজ মানে জাস্ট জয়নিং দ্য কন্টেন্টস, যা তিনি করবেন, তখনও পর্যন্ত এই কথক ঠাকুরদের হাতে সেটা আসেনি। এখন তার 5টা শিষ্য, সুমন্তুর জৈমিনিশ্চৈব পৈলশ্চ সুদৃঢ়ব্রত অহং চতুর্থ শিষ্য বৈ শুকো ব্যাসাত্মজস্তদা। আমরা 5 জন শিষ্য, একজন ব্যাসের নিজের ছেলে শুক, আর হচ্ছেন সুমন্তু, জৈমিনী এবং পৈল, এরা আছেন, আমি চতুর্থ শিষ্য বৈশম্পায়ন। এই বলছেন, এই সুমন্তু জৈমিনী এদের কি কি দেওয়া হলো করতে, সেটা আছে মহাভারতে, আমি সেখানে উল্লেখ করছি না। কিন্তু বৈশম্পায়নকে বলা হলো যে তুমি এই, আমি যে মহাভারতের আখ্যান তৈরি করেছি, এটা তুমি রপ্ত করবে। এবং বৈশম্পায়ন সেটা কতটা দীনতার সঙ্গে বলছেন যে বেদান আবর্তয়ন সাঙ্গান, অর্থাৎ বেদ বেদাঙ্গ সমস্ত আবর্তন করে, রোমন্থন করে ভারতার্থশ্চ সর্বস, এবং মহাভারতের আখ্যানগুলি কীরকম হবে সেটা বলার জন্য, মানে তার মধ্যে বেদের ভাবনা থাকবে, এইটুকু বলা। তম এক মনসং দান্তম, আমি সেই মানুষটাকে আমরা একমনা হয়ে আমরা তপস্যা করছি, কিসের? বয়ম উপাসমহে, অর্থাৎ আমরা মহাভারতের উপাসমহে, মহাভারতের উপাসনা করছি। এটাই পণ্ডিত মশাইরা যারা, তারা বলেছেন যে মহাভারতটা 3টি স্তরে রচিত হয়েছে। ওনারা বলছেন যে প্রাথমিক স্তরে মহাভারত রচনা হয়েছে 700 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে, অর্থাৎ 700 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ। দ্বিতীয় স্তর 500 থেকে 200 খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ 2nd সেঞ্চুরি BC, তার মধ্যে দ্বিতীয় স্তর তৈরি হয়েছে। আর তৃতীয় স্তর আনুমানিকভাবে 200 BC থেকে 350 খ্রিস্টীয় শতাব্দী, অর্থাৎ AD, এর মধ্যে শেষ আখ্যান। আমরা কি ধরে নেব উগ্রশ্রবা সৌতি যেটা বলছেন, হি ইজ দ্য থার্ড রিডাক্টর অফ মহাভারত, তাহলে কি তিনি এই সংযোজনগুলো করেছেন? কিন্তু 2nd রিডাক্টর হিসেবে বৈশম্পায়ন কি থার্ড, মানে সেই যেগুলো একটু সংযোজনার ব্যাপার সেগুলো করেছেন? এইটা ধরলে পরে আমরা মহা বিপদে পড়ব। আমাদের ওই কি বলবো, চালের মধ্যে থেকে ডাল বাঁচতে বাঁচতে দেখবেন রান্নাটা আর হচ্ছে না। দ্য কুকিং অফ মহাভারত উইল নট বি পসিবল। ফলত আমাদের অ্যাজ ইট স্ট্যান্ডস মহাভারত সেইভাবেই ধরতে হবে। এবং আমি মনে করি সবসময়, দেখুন বাংলাতেও তো একটা কথায় আছে, কথায় কথা বাড়ে। আপনি যদি একটা নেমন্তন্ন বাড়িতে দুর্ঘটনা কিংবা খুব সুঘটনা আরেকজনকে বলতে যান না, তখন দেখবেন আপনার মুখে আরও খানিকটা বেড়ে গেছে।
হ্যাঁ, কাজে এই সামান্য বাড়াটা আমরা ওটার অংশ বলেই মনে করি। সেই অর্থেই আজকে যদি কোনো কথা বলতে হয় তো আমাকে উগ্রশ্রবা সতীর কথাই বলতে হবে। এমন হতে পারে যে তিনি তার সমসাময়িক যিনি জনমেজয়, যিনি ওই কৌরব পাণ্ডবের ছেলে ওর অভিমন্যু, তার ছেলে পরীক্ষিত এবং তার ছেলে জনমেজয়, কারণ এই কথাটা উনি মিথ্যা বলবেন না যে আমি জনমেজয়ের সর্পসত্রে অর্থাৎ সর্পযজ্ঞে উপস্থিত ছিলাম, এটা উনি বলতে পারেন না যদি এই ঘটনাটা না ঘটতো। তিনি বলছেন কি যে আমি তসমিন সদস্যে বিস্তৃত, তিনি তো এখন উপস্থিত হয়েছেন মহাভারতে শোনানোর জন্যে। মুনিরা একদম উন্মুখ হয়ে আছেন। ভাবিতাত্মনাম ঋষিনাং মুনিনাং ভাবিতাত্মনাম। সৌতি বলেছেন যে দেখো আমি কোত্থেকে আসছি, জনমেজয়স্য রাজর্ষে সর্বসত্রে মহাত্মা। রাজর্ষি জনমেজয় তিনি সর্পযজ্ঞ করছেন। সমীপে পার্থিবেন্দ্রস্য, সেখানে সেই পার্থিব অর্থাৎ এই যে এত বড় একজন রাজা, পাণ্ডব বংশের সন্তান বীজ তিনি, রাজ সম্যক পারীক্ষিত, সেই পরীক্ষিতের ছেলে জনমেজয় যেখানে কত গৌরব করে বলছেন যেখানে উপস্থিত ছিলেন, সেখানে আমি এই কৃষ্ণ দ্বৈপায়ন প্রোক্তা সুপুণ্যা বিবিধা কথা, আমি সমস্ত বিবিধ কথা আমি সেইখানে শুনে এসেছি। কথিতাশ্চাপি বিধিবৎ ইয়া বৈশম্পায়ন বৈশম্পায়ন যেভাবে শোনাচ্ছিলেন সেইটা শ্রুত্বাহম তা বিচিত্রার্থা, আমি সেই সমস্ত মহাভারতটা ব্যাসকৃত মহাভারত বৈশম্পায়নের মুখে শুনে আমি এখানে আসছি। বহু জায়গায় আমি ঘুরেছি যেহেতু মহাভারতটা শুনলাম তাই আমার মনে হলো গতবানস্মিতং দেশম, আমি ওই জায়গাটাও দেখে এলাম। যুদ্ধং যাত্রা ভবৎপুরা, যেখানে যুদ্ধ হয়েছিল, কুরুপাণ্ডবের যুদ্ধ হয়েছিল। ইন্টারেস্ট, এত বড় একটা কাণ্ড ঘটে গেছে, আমি দেখে এলাম জায়গাটা। করুণাং পার্ণবানাঞ্চ সর্বেশাঞ্চ মহিক্ষিপা। উগ্রশ্রবা সতী ঋষিদের ইচ্ছা মতো একেবারে জনমেজয়ের জীবন কাহিনী দিয়েই কিন্তু শুরু করলেন। এখন আজকের দিনে আমিও তো আজকের দিনের গবেষণায় আক্রান্ত এবং জিজ্ঞাসু, আপনাদের মতোই জিজ্ঞাসু, এবং সেখানে কথক হিসেবে মহাভারতের এই অবান্তর অর্থাৎ জনমেজয়ের সোজা গেলেন না সেখানে, অবান্তর একটা ঘটনা দিয়ে আরম্ভ করলেন, কিন্তু সেটা মহাভারতটা কি সেটা বুঝিয়ে দেয়। যে ভারত কথার আরম্ভে তিনি একটা কুকুরের কাহিনী বলছেন, এবং আশ্চর্য হবেন যে এর মহাভারতের অধ্যায় সূত্র ছাড়াও এই যে দু চারখানা গল্প আছে তার মধ্যে জনমেজয়ের কথা আরম্ভ হতেই তিনি একটা কুকুরের গল্প আরম্ভ করলেন। এখন অবান্তর জিনিস, পণ্ডিতরা বলেছেন অবান্তর জিনিস সেটা আরম্ভ হয়েছে, কিন্তু ওনারা তো ফিলসফিক্যাল তাৎপর্যটা, মহাভারত যে একটা বড় ফিলসফি, মহাভারত নিজেই নিজের মধ্যে বলেছে যে এটা কি, আমরা কি বলতে যাচ্ছি। উগ্রশ্রবা সৌতি বলছেন যে ধর্মশাস্ত্রমিদম সর্পম, কামশাস্ত্রমিদম তথা, অর্থশাস্ত্রমিদং পুণ্যম, মোক্ষশাস্ত্রমিদম তথা। তাহলে 4 রকম ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই মোক্ষের জায়গাটা আর আমাদের পণ্ডিতজনেরা আর খেয়াল করেন না। তারা মনে করেন যে ওই যা আছে সব আছে, তার মধ্যে অর্থশাস্ত্র সব বাইরে থেকে এসছে, এগুলো সব বাইরে থেকে, কিন্তু এটা তো হয় না। মহাভারত সবসময় একটা রিজার্ভার, তো হোল সোসাইটি কীভাবে চলছে সেটা মহাভারত দেখায়। ফলে সেইখানে দাঁড়িয়ে না এই যে গল্পটা কুকুরের আরম্ভ হচ্ছে তার একটা বিশাল ফিলসফিক্যাল অ্যান্ড সোশিওলজিক্যাল তাৎপর্য আছে। কেননা ওটাকে ছাড়া জনমেজয়ের সর্পসত্র যেখানে হচ্ছে সেখানে প্রবেশই করা যাবে না। এবং জনমেজয় হলেন সেই প্রথম ব্যক্তি যিনি সর্পযজ্ঞে ব্যাসদেবের কাছে মহাভারতের কথা শুনছেন। অতএব ঘটনা সূচি বর্ণনা করেই, সৌতি উগ্রশ্রবা প্রথমে একটা সূচিপত্র দিয়েছেন যে আমি মহাভারতে এই জিনিস আছে,
তারপরেই সেই কুকুরের কাহিনীটা আরম্ভ করেছেন। কেন? দেখুন, মহাভারত শেষও হবে একজন সেই কুকুরকে দিয়ে, যিনি যখন যুধিষ্ঠিরের মহাপ্রস্থানিক পর্ব শুরু হবে, যুধিষ্ঠির যাত্রা করছেন, মহাপ্রস্থানে যাচ্ছেন, সেই প্রস্থানিক পর্বে দেখবেন তার সঙ্গে একটি কুকুর আছে, যে কুকুর কিন্তু আলটিমেটলি ধর্মরাজ মাদাম বিয়ার্দো বলে একজন আমাদের খুব পণ্ডিতানি মহিলা আছেন, মাদাম বিয়ার্দো। তিনি বলছেন যে কৌরব পাণ্ডবের যুদ্ধ করার পর পাণ্ডবরা যে যুদ্ধ করলেন এত বড়, সেই যুদ্ধটাকে তারপর তাদের ফলপ্রসূ হলো, যে শত্রুপক্ষকে হাঁটিয়ে যেটা করলেন, যেটা অন্যায় ছিল, ডিসঅর্ডার ছিল। ধর্ম বলতে কিন্তু সব সময় বোঝায় অর্ডার, নট রিলিজিয়ন। মহাভারতে প্রথমত এই ধর্ম বলতে রিলিজিয়ন বোঝায় না, পরিষ্কার বললাম আপনাদের, বোঝায় অর্ডার, শৃঙ্খলা, রাজ্যের মধ্যে শৃঙ্খলা, ল, অর্ডার, এইসব জাস্টিস, এইসব অর্থে ধর্ম ব্যবহার হয়। মাদাম বিয়ার্দো বলছেন যে আসলে যুধিষ্ঠিরকে সিংহাসনে বসানোটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে আসলে সিংহাসনে ধর্মকে বসানো হয়েছে। কৌরব পাণ্ডবের যুদ্ধের পর আসলে ধর্মকে সিংহাসনে বসানো হয়েছে। দ্যাট ইজ দ্য ইম্প্যাক্ট অফ মহাভারত। ভাবা যায় কি? এটা বিদেশি মহিলারা বলছেন, আমাদের এখানে ভাবতে পারি না। কিন্তু সেই ধর্ম বেশি একটি কুকুর কিন্তু যাচ্ছেন এবং স্বর্গের পথে তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, যেহেতু যুধিষ্ঠির বলছেন আমি এই কুকুরকে ছাড়বো না, যেহেতু আমার, তিনি তো আর জানেন না ধর্ম, তিনি বলছেন আমি এতকাল ধরে এর সঙ্গে এই হিমালয়ের পথ বয়ে এসেছি, আমি এটাকে ত্যাগ করতে পারবো না, একে ত্যাগ করতে। সবাই মারা গেছেন ততক্ষণে, কিন্তু ভীম থেকে আরম্ভ করে ওদিকে দ্রৌপদী পর্যন্ত সবাই গত হয়েছে, যুধিষ্ঠির একা, বাট দ্য ডগ ওয়াজ দেয়ার। তারপরে রিভিলেশন হলো যে যুধিষ্ঠির এই ধর্মকে ছাড়ছেন, যদি কুকুরকে ছাড়ছেন না, মানে আসলে যুধিষ্ঠির ধর্মকে ছাড়ছেন না। ফলে খুব রেলিভ্যান্ট হয়ে উঠছে এখানে যে প্রথমেই কুকুরের কাহিনী যে কেন আরম্ভ হচ্ছে। এটা প্রাণী হিসেবে কুকুর যতই প্রভুভক্ত কিংবা খুব মহনীয় হোক, কিন্তু কুকুর নিয়ে প্রাচীনদের কিছু সূচিবাহীও ছিল, যা এখনও আছে। রাস্তায় কুকুর দেখলে, রাস্তায় বিশেষ করে কুকুর দেখলে আপনারা অনেকেই হ্যাট করেন কিংবা করে, আবার অনেকে কুকুরকে খুব ভালোবাসে, সেটাও আমার রাস্তাতেই দেখা। আর কুকুরদের সত্যি কথা, তখনকার দিনেও দোষ কম ছিল না, এখনকার দিনেও দোষ কম নেই। এখন কুকুর খাবে, এটা তো একটা ব্যাপার। এখন কোন জায়গায়, কোনো জায়গায় হয়তো ঋষিরা বসে আছেন, তারা যজ্ঞ আরম্ভ করেছেন, একটা কুকুর এসে কোত্থেকে যেতে যজ্ঞের ঘি চেটে দিয়ে গেল, কিংবা যে একটা দেবতাদের জন্য আহুতি তৈরি হয়েছে নানান রকম জিনিস দিয়ে, সেটা খানিকটা খেয়ে নিয়ে চলে গেল। এবং স্বয়ং মনু মহারাজ এই ব্যাপারে খুবই শঙ্কাপ্রবণ ছিলেন। ফলে তিনি যখন রাজধর্মের অনুষ্ঠান করছেন, অর্থাৎ রাজধর্ম নিয়ে কথা বলছেন, তিনি বলছেন যে দেশ যদি অরাজক হয়, অর্থাৎ দেশ যদি অরাজক হয়, তাহলে এই অরাজকতার জন্য কি ধরনের অমঙ্গল হতে পারে? অদ্যাৎ কাকপুরুডাসম স্বা অবলিহাত হবিস্তথা। বলে তাহলে কাকেও ওই যজ্ঞের আহুতি যেটা সাজিয়ে রেখেছি দেবতাকে, সেটা কাকে নিয়ে যাবে, আর না হলে কুকুরে ঘি চেটে দিয়ে যাবে যজ্ঞে। মহাভারত এই কথাটাই বিশ্বাস করে না। মনুর এই জিনিসটা মনুর থেকে ডিফারেন্ট হয়ে যাবে মহাভারত এইখানে, যে এই কথাটা তারা বিশ্বাস করবে না। ফলত এই গল্পটা কিন্তু সেই জন্যই বলা, জনমে জয়ের প্রসঙ্গে বলা, যে পরীক্ষিতের পুত্র জনমে জয়, তিনি ভাইদের সঙ্গে মিলে একটা যজ্ঞ আরম্ভ করেছিলেন। জনমে জয়ের ভাইরা কারা? শ্রুতসেন, উগ্রসেন এবং ভীমসেন, তিনজন। হ্যাঁ, তারা কি করলেন? তাদের যজ্ঞ চলার সময় একটি কুকুর এসে উপস্থিত হলো, এবং জনমেজয়ের ভাইরা যারা ছিলেন, ওই যে শ্রুতসেন, উগ্রসেন এবং ভীমসেন, তারা
সেই কুকুরটাকে যথেষ্ট মারধর করে তাড়িয়ে দিল। কুকুরটা কাঁদতে কাঁদতে একেবারে তার কুকুর মায়ের কাছে গিয়ে বলল যে দেখো আমার খুব কষ্ট হচ্ছে। মা বলেন কেন, তুমি এত কাঁদছো কেন, তোমার মানে এত খুব তার মাথাটা তার চেটে আদর করে দিয়ে বললেন এটা যে তোকে কি খুব মেরেছে, আমি জানি না এটা কুকুরই কিনা কিংবা কোনো নিম্নবর্গীয় মানুষ, আমি বলতে পারবো না, বলছি না। হ্যাঁ, সে বলল রাজা জনমেজয়ের ভাইরা আমাকে খুব করে মেরেছে মা, খুব মেরেছে আমাকে মা। তখন মা কুকুর বলল যে তুমি নিশ্চয়ই কোনো অন্যায় করেছিলে, নইলে শুধু শুধু তারা তোকে মারবে কেন? মা কুকুর বলল তুমি নিশ্চয়ই মানে এই যে নিশ্চয়তা, এটা কিন্তু ওই পাবলিকের মধ্যেই এটা থাকে যে নিশ্চয়ই কোনো কুকুর অন্যায় করেছে যার জন্য মেরেছি। এটার পরেও সঙ্গে সঙ্গে কুকুর যে শাবক, সে বলল আমি তো যজ্ঞের ঘিয়ের দিকেও ফিরেও তাকাইনি। ঠিক মনুর কথাটাই বলছেন, যজ্ঞের ঘিয়ের দিকেও ফিরে তাকাইনি, চাটিও নি সেই ঘি সেটা আমি চাটিও নি, আমি তাকাইনি, চাটিও নি। না অপরাধ্যা আমি কিঞ্চিত, আমি কোনো অপরাধ করিনি। না বেক্ষে হবিংসি, অর্থাৎ হবেই মানে যজ্ঞের ঘি আমি দেখিও নি। না বলি হে, আমি চাটিও নি সেসব ঘি। এই বাচ্চা কুকুরটাও কিন্তু জানে যে সমাজের কি অবস্থা, যে এটা চেটে দিলে সমাজটা এইরকমই থাকে, যে যজ্ঞের ঘি চেটে দিলে তার শাস্তি হবে। কিন্তু সে প্রশিক্ষণটা তার মায়ের কাছে আগেই পেয়ে গেছে, যজ্ঞের ঘি সে চাটে। বলছে আমি তো জানি যে দেবতাদের অগ্রভাগ সেটা লোহের দৃষ্টিতে দেখতে নেই। কুকুর বলছে। কুকুর মা তখন ছেলের অভিযোগ শুনে রাজা জনমেজয়ের কাছে সোজা উপস্থিত হলেন। অত্যন্ত ক্রুদ্ধ রাজাকে বললেন যে খুব রেগে আছেন, কুকুর মা খুব রেগে আছেন। ভাবা যায় যে থানার যিনি এখানে তার কাছে গেছে অভিযোগ করতে, তাকেই চোখ রাঙাচ্ছেন, কল্পনা করতে পারা যায়? তা আমি বলল যে আমার আমার বাচ্চা ছেলে কোনো অপরাধ করেনি, সে না চেটেছে যজ্ঞের ঘি, না তার দিকে ফিরে তাকিয়েছে, কিন্তু তাকে মারা হলো কেন? জনমেজয় সামান্য এই কুকুর মা তার কথার জবাব দিতে পারলেন না এবং লজ্জায় মাথা নিচু করে রইলেন। এটা দেখার মতো জিনিস। কুকুর মা বলল যে যেহেতু কোনো অন্যায় না করেও আমার ছেলে শুধু শুধু মার খেলো, আমার বাচ্চাটা শুধু শুধু মার খেলো, তার ফল কিন্তু ভুগতে হবে রাজাকে। দেখবে এমন কোনো ভয় তোমাদের সামনে উপস্থিত হবে যা তোমরা ভাবতেও পারছো না। যস্মাৎ অবিহত অনপকারী, যে অপকার করেনি, তস্মাৎ অদৃষ্টং ত্বাং ভয়ম আগমিষ্যতি, তুমি ভাবতেও পারছো না, অদৃষ্ট, দেখতে পাচ্ছ না চোখে, এরকম কোনো ভয় তোমার আসবে। আমি এখানে কোনো আধুনিক রাজনীতি নিয়ে কোনো আলোচনাই করব না, কারণ সমস্ত পৃথিবীতেই যে জিনিসটা ঘটে সেটা নিয়ে কোনো কথা বলাটা আমার উচিত হবে না। কিন্তু ঘটনাটা হচ্ছে যে রাজার কাছে বিনা অপরাধে গিয়ে এই কথাটা বলা যেত কোনো অপরাধ করেনি, সে মার খেলো কেন? এই প্রশ্নটা রাজার কাছে করা যাচ্ছে। এইটা মহাভারতের মেসেজ। এবং রাজার বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছে, রাজাকে অভিশাপ দিচ্ছে যে তোমার কিন্তু ভয় আছে। তাহলে এইখানে সমাজের যারা স্বার্থান্বেষী, যারা বিধান দিয়েছেন, যারা লোককথা তৈরি করেছেন যে শকুনের অভিশাপে গরু মরে না, এটা তো একটা বড় অভিশাপ, মানে একটা কথা, প্রবাদ বাক্য, কহাওয়াত, তাই না? এই সমাজ থেকে, তার থেকে নিশ্চয়ই এই যে মহাভারতের সমাজ, তার থেকে প্রগতিশীল ছিল। পরবর্তীকালে যে সমস্ত উচ্চবর্ণের ব্যক্তিরা, যারা নিজেরা সৎ আচরণ না করে অন্যকে অভিশাপের ভয় দেখাতেন, রামায়ণ মহাভারত থেকে আরম্ভ করে পুরাণগুলিতে এর অজস্র উদাহরণ আছে, তাহলেই কিন্তু এই কথাটা শুনতে হতো যে শকুনের অভিশাপে গরু মরে না, যদি উল্টো দিক থেকে প্রতিবাদ আসতো।
এটাই বলতেন তারা। কিন্তু জনমেজয় রাজাকে দেখছি তিনি ভৃশং সম্ভ্রান্ত বিষণ্ণশ্চ আসীত। তিনি কিন্তু ভয় পেলেন এবং বিষণ্ণ হলেন যে এই কুকুরীর অভিশাপ তিনি কিভাবে নিরস্ত করবেন, এবং তিনি বেরিয়ে পড়লেন সেই রকম একজন পুরোহিতকে খুঁজতে যিনি এই কুকুরীর অভিশাপ থেকে তাকে বাঁচাতে পারেন। এটা প্রথমেই খুঁজে খুঁজে পুরোহিত পাওয়া যায়নি, তারপরে আলটিমেটলি একজনকে পেলেন সৌমশ্রবা বলে। কিন্তু এই ঘটনার মেসেজটা এই যে পুরোহিত খুঁজতে গেলেন বটে, মেসেজটা এই যে মহাভারত আরম্ভ হচ্ছে কুকুরের কাহিনী দিয়ে, এবং সেই কুকুর রাজার কাছে গিয়ে সোজা প্রতিবাদ করতে পারছে, যাতে রাজা ভয় পাচ্ছেন, ম্যাসাকার নিয়ে ভয় পাচ্ছেন, রাজ্য চলে যাবে ভয় পাচ্ছেন। এইটা দিস ইজ দ্য মেসেজ, যে তার মানে মহাভারতের মধ্যে শুধু একেবারে স্ট্রিক্টলি ব্রাহ্মণ্য ব্যাপারগুলো নিয়েই আলোচনা হবে, তার উপাখ্যান কাহিনী শোনানো হবে, এটা কিন্তু নয়। মহাভারতের মধ্যে ইট ইজ অ্যান অল এমব্রেসিং বুক, যেখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সবার ভয়ঙ্কর মূল্য আছে, এবং সেই মূল্যটা কিন্তু আখ্যান এবং উপাখ্যানের মধ্যে দিয়ে ফুটে উঠবে। একটা কথা এখানে আরেকটু বলি, সেটা হলো যে আজকের দিনে ফিল্মের ভাষায় যেটাকে ফ্ল্যাশব্যাক বলে আর কি, কুরুপাণ্ডবের যে বিশাল যুদ্ধ শেষ হয়ে গেছিল, মহাভারত মানে মহারাজ যুধিষ্ঠির খুব বেশি দিন রাজত্ব করতে কিন্তু পারেননি। হ্যাঁ, মানে তখনকার দিনে যেরকম 100 বছর রাজত্ব হতো, 200 বছর রাজত্ব হতো মিনিমাম, এরকম তো হয় না। কাজেই এখানে কিন্তু সঠিক কথাটা বলা আছে, তিনি খুব বেশি দিন রাজত্ব করতে পারেননি। এখন মৃত্যুর মুখে যখন দুর্যোধন দাঁড়িয়েছিলেন, তাকে যখন মারা হচ্ছে, আলটিমেটলি গদা উড়ুতে লেগেছে, তিনি পড়ে আছেন। এই অবস্থায় দুর্যোধন যুধিষ্ঠিরকে বললেন, সারা জীবনে আমি যা পাবার পেয়েছি, আমি ভোগ করেছি, আমি সুখ পেয়েছি, এবং নিজের ইচ্ছে মতো যা করবার করতে পেরেছি, কিন্তু সমস্ত জ্ঞাতি, বন্ধু, আত্মীয় স্বজন তারা সব চলে গেছেন, এবং তুমি কোথায় রাজত্ব করবে যুধিষ্ঠির? তোমার রাজ্যের বাসিন্দা হবেন কতগুলি বিধবা আর কতগুলি সন্তানহীন মাতা, তুমি এদের উপর রাজত্ব করবে। কিন্তু রাজত্ব কাকে বলে আমি দেখিয়ে দিয়েছি। কথাটা দুর্যোধন যে খুব মিথ্যা বলেছেন তা কিন্তু নয়। রাজসিংহাসনে যুধিষ্ঠির রাজাই হতে চাইছিলেন না। রাজসিংহাসনে বসে যুধিষ্ঠির কিন্তু মোটেই যে খুব সুখ পেয়েছেন তা নয়। মাত্র 36 বছর তিনি ছিলেন, সেকালের দিনের তুলনায় সময়টা কিছুই নয়। এবং 36 বছর রাজত্ব করার পর পাণ্ডব কৌরবদের একমাত্র সন্তান বীজ পরীক্ষিতকে তারা সিংহাসনে বসিয়ে বানপ্রস্থ অবলম্বন করছেন, মহাপ্রস্থানে যাচ্ছেন। এবং কৌরবদের মৃত্যু শেষেই, কৌরবদের যুদ্ধ, পাণ্ডব কৌরবের যুদ্ধ শেষেই কিন্তু এই পরীক্ষিতের জন্ম। উত্তরা গর্ভে ধারণ করেছিলেন তাকে, অশ্বত্থামার অস্ত্র থেকে তাকে বাঁচিয়েছেন কৃষ্ণ। তিনি জন্মেছেন, অর্থাৎ পরীক্ষিত জন্মেছেন যুদ্ধ শেষে। তার মানে পরীক্ষিতেরও বয়স অল্প, আর তিনি রাজত্ব করেছেন মাত্র 24 বছর। তার কথা ছেড়েই দিলাম, কিন্তু তার মানে যখন বয়স হচ্ছে পরীক্ষিতের 36 বছর, অর্থাৎ কুরুক্ষেত্রের পরে যদি 36 বছর যুধিষ্ঠির রাজত্ব করে থাকেন, তাহলে পরীক্ষিতের বয়সটাও 36 বছর, তাই না? তো এই সময় যদি তিনি সিংহাসনে বসে থাকেন, মাত্র 24 বছর রাজত্ব। কিন্তু জনমেজয় এই যে বসে আছেন, যেখানে অগ্রশ্রবা সৌধি বলছেন আমি জনমেজয়ের সর্পসত্রে গিয়ে এই মহাভারত শুনেছি, সেখানে পিতার মৃত্যুর জন্য, অর্থাৎ পরীক্ষিত কেন মরেছিলেন সেই কারণে জনমেজয় কিন্তু সাপদের মারার জন্য যজ্ঞ করতে আরম্ভ করেছিলেন। এই জায়গাটা সর্বযজ্ঞে যোগদান করেছেন যত ঋষি, স্বয়ং ব্যাস সেখানে এসছেন। মহাভারতের পুরো বয়ানটা যদি খেয়াল করা যায়, তাহলে সেখানেই তিনি বলছেন, উগ্রশ্রবা সতী বলছেন, ত্রিহির বর্ষই মহাভাগ
কৃষ্ণ দ্বৈপায়ন ব্রবীত, অর্থাৎ মহাভারত 3 বছর ধরে একান্ত নিষ্ঠায় মহাভারত রচনা করেছেন। এই জনমেজয়ের সর্পসূত্রে এই কথাটা শুনে এসেছেন উগ্রশ্রবা সৌতি, এবং সেখানে মহাভারতের পরবর্তীকালে কতটুকু লেগেছে না লেগেছে তার সঙ্গে আমার সেটা বোঝারও দরকার নেই, এবং আমরা মহাভারত অ্যাজ ইট স্ট্যান্ডস সেইভাবেই বলবো। অনেক কিছু বাদ যাবে, কারণ বলতে গেলে অত ডিটেলস তো বলা যাবে না। কিন্তু জনমেজয়ের সভায় বৈশম্পায়নের যে বক্তব্য ছিল মহাভারত সম্বন্ধে, সেখানেও কিন্তু স্বাভাবিকভাবেই সেখানে জনমেজয়ের সভায় বলছেন তিনি, ফলে তো তার তো স্বাভাবিকভাবেই জনমেজয়ের কথাটা তিনি বলবেন না। তাহলে মনে করি উগ্রশ্রবা সৌতি সেই জায়গা থেকে আরম্ভ করছেন, যখন মহাভারত এগিয়ে গেছে জনমেজয়ের সভা পর্যন্ত, সেই জায়গা পর্যন্ত এগিয়ে গেছেন। এবং এই জায়গায় এই কুকুরীর এবং কুকুরের মায়ের যে উল্লেখ করলেন, দিস ইজ ভেরি সিগনিফিক্যান্ট, যে মহাভারত কথা কিন্তু এইভাবে চলবে। এবং এটা শোনা মাত্রই, এই কুকুরের বিবরণ শোনা মাত্রই ঋষিরা বললেন, নহি তৃপ্পামি পূর্বেশাম শৃণ্বানশ্চরিতং মহৎ। জনমেজয় তখন বৈশম্পায়নকে, ব্যাসদেবকে বলছেন, আপনি বিস্তারিতভাবে বলুন মহর্ষি। আমি তো এই যজ্ঞ করতে আরম্ভ করেছি, সর্পযজ্ঞ করতে আরম্ভ করেছি, সর্পযজ্ঞ স্তব্ধ হয়ে গেছে, আস্তিক মুনি এসেন সেই যজ্ঞ স্তব্ধ করে দিয়েছেন। স্বাভাবিকভাবেই পরীক্ষিতের ব্যাপারটা ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে ওঠে, যে কেন তিনি সর্পযজ্ঞ আরম্ভ করেছিলেন। ফলে নেক্সট ডে পরীক্ষিত